শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধশত ৩ থেকে বেড়ে দাবি এখন ৫ দফা। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ কুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন। ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল। সংকট সমাধানে আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক, কাল আবারও আলোচনা। কথায় কথায় ওই যে শাহবাগ অবরোধ করা, কথায় কথায় যমুনায় যাওয়া, এটা তো কোনো গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না। ছাত্রদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে, পুলিশ কর্মকর্তা যিনি যাবেন তিনি দুঃখ প্রকাশ করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। আর অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রে সরকারের ভেতরের একটি অংশ, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন কাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর। পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা, হলে বাধা পাওয়ার দাবি ছাত্রদলের। পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। ডাকসুর নির্বাচন পেছালো ১৩ দিন। এবং ডাক বিভাগের মালিকানা থাকছে না নগদ, বিনিয়োগকারী চেয়ে আগামী সপ্তাহে দেয়া হবে বিজ্ঞাপন। চলতি বছরই নতুন মালিকের কাছে দায়িত্ব হস্তান্তর। প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশে বাধায় রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জল কামান ব্যবহার করে পুলিশ। এতে অর্ধশত আহত হন বলে দাবি শিক্ষার্থীদের। অন্যদিকে পুলিশ বলছে তাদের ৮ সদস্য আহত হয়েছেন। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহুর শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামানও ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের শান্তিপ্রিয় কুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রচুর ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিচার, প্রকৌশলী ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত ৩ দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। ২ জন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন। যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। এর আগে সকালে মিছিল নিয়ে বুয়েট থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে যুক্ত হন বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও। তুলে ধরেন নিজেদের দাবির যৌক্তিকতা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত।
সন্ধ্যা 7টার দিকে রাজধানী আব্দুল গনি রোডে রেল ভবনে এই বৈঠক শুরু হয়। জ্বালানি ও সড়ক উপদেষ্টা ফাজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ফাজুল কবির খান জানান, সমস্যা সমাধানে 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, বৈঠকে তাদের 5 জন অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পুরো কমিটি আবারও বৈঠকে বসবে জানিয়ে উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি আলোচনা হবে অংশীজনদের সঙ্গেও। কথায় কথায় শাহবাগ অবরোধ ও যমুনা অভিমুখে যাত্রা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। 5 দফা দাবিতে শাহবাগ ব্লকেট করে রেখেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যাব তার কাছে। এবং আন্দোলনে যারা হামলা চালিয়েছেন এবং আহত হয়েছেন সেই হামলাকারীদের বিচার নিয়ে কিন্তু আজকে শিক্ষার্থীদের প্রতিনিধিরা তারা রেল ভবনে উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। আমরা যত জানি সেখানে কোনো ধরনের আসলে ফলপ্রসূ ফলাফল না হয়ে বৈঠকটি শেষ হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে এই যে দিনভর যেই কর্মসূচি ছিল, সেই কর্মসূচির পরে যে সন্ধ্যার পরে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে, তাদের 3 দফার সাথে আরও 2 দফা দাবি যোগ করে সেই কর্মসূচি কিন্তু এখনও চলছে। কিছুক্ষণের পরেই হয়তোবা যে প্রতিনিধিরা উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন তারা এসে এখানে জানাবেন বিস্তারিত আসলে কি হয়েছে এবং পরবর্তী তাদের কর্মসূচি কি। এখন পর্যন্ত আমরা যতদূর দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি নিয়ে অনড় রাজপথে এবং শাহবাগ ব্লকেট করেই তারা রয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো দ্রুত যাতে মানা হয়, না মানা পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। তাদের জায়গা থেকে তারা বলছেন যে তাদের সাথে আসলে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে তাদের সমপরিমাণ মর্যাদা পাবেন সে বিষয়টি তারা কোনোভাবেই নিতে পারছেন না। তারা বলছেন যে অবশ্যই তাদের বিষয়টি আলাদাভাবে দেখতে হবে এবং যারা অনার্স করে আসলে বুয়েট বা চুয়েট বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যারা আসলে বের হবেন তাদেরকে পদমর্যাদায় ক্ষুণ্ণ করা যাবে না। এবং আজকের যেই ঘটনা প্রবাহ আপনারা জানেন যে এই দাবি নিয়ে তারা যখন উপদেষ্টার বাসভবন অভিমুখী ছিল তখন পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য যে টিয়ার সেল, গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে, তখন কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের মধ্যে গুরুতর রয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন। আপনারা জানেন যে সন্ধ্যার পরে কিন্তু বুয়েটের উপাচার্য এখানে এসেছিলেন, তিনিও বলেছেন যে যৌক্তিক দাবি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা সেই দাবি আদায়ে তারা যখন ছিলেন তাদের উপরে যে পুলিশের হামলা, সেই হামলা তিনি নিন্দা জানিয়েছেন এবং সাথে যারা সংশ্লিষ্ট তাদের অবশ্যই বিচার করতে হবে সেই দাবিও কিন্তু বলেছেন। এবং তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফার মূল 3 দফার দাবি, সেই 3টি দাবি যাতে যথাযথভাবে সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় এবং দ্রুতই যাতে সেটি বাস্তবায়িত হয় সে বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা এবং তাদের সাথে যারা সংহতি প্রকাশ করেছেন শিক্ষকরা তারা কিন্তু সেটি বলছেন। এখন পর্যন্ত শাহবাগ ব্লকেটে রয়েছেন শিক্ষার্থীরা, এখানে অবস্থান করছেন, কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করবেন এবং তাদের অবস্থান তারা স্পষ্ট করবেন। তো সব মিলিয়ে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। শাহবাগ থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল আমাদেরকে জানাচ্ছিলেন শাহবাগে 5 দফা দাবিতে স্টুডেন্টরা ব্লকেট কর্মসূচি পালন করছে, তার সবশেষ খবর। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন রুয়েট ও চুয়েটের ছাত্রছাত্রীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, এতে ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল। উত্তাল রুয়েট ও চুয়েট, সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের। রাজধানী শাহবাগে মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে এ কর্মসূচি। বুধবার বিকেলে রাজশাহীতে তানাইমারি মোড় থেকে রুয়েট ক্যাম্পাস পর্যন্ত সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি জানানো হয়। বিএসসি ডিগ্রি যদি না থাকে তাহলে কেউ নিজেকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে না।
আমাদের ভাইদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে হামলা চালানো হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই এবং অতিবিলম্বে এর সুষ্ঠু বিচার আমরা চাই। একই দাবিতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একত্রতা জানিয়ে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। 10ম গ্রেডের মধ্যে শুধু ডিপ্লোমাদের নিয়োগ দেওয়া হয়, এন্ড 9ম গ্রেডে তারা একটা অবৈধ প্রমোশন পায়। ওরা প্রমোশন নিয়ে 33% থেকে 100% পর্যন্ত নেওয়ার কারণে আমাদের 9ম গ্রেডের সার্কুলার পুরো বন্ধ হয়ে আছে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লেখা বন্ধ, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেড দেওয়া যাবে না ও 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া সহ বেশ কিছু দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। কনক আজাদ, সময় সংবাদ। নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে সরকারের ভেতরের একটি মহলও ষড়যন্ত্র করছে বলে সতর্ক থাকার আহ্বান তার। নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতা আর সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে বেশ, কিন্তু নতুন করে সংস্কার আর পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সরকারের ভেতরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ৭১-এর পাক বাহিনীর সহযোগীরা দেশে বড় বড় কথা বলছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচন বানচাল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যাংক লুটেরারা দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জটিলতা তৈরি না করে দ্রুত সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান তার। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। সংস্কার প্রস্তাব সহ সব বিষয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি, প্রকাশ করা হতে পারে আগামীকাল। এদিকে সংসদীয় আসনে খসড়া সীমানা নির্ধারণে দাবি আপত্তি নিয়ে 4 দিন ব্যাপী শুনানি শেষ হয়েছে। শিগগিরই পর্যালোচনা করে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে দাবি ও আপত্তির উপর শেষ দিনের শুনানি ছিল বুধবার সকালে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনারের উপস্থিতিতে 5 অঞ্চলের 18টি সংসদীয় আসনের বিপরীতে 262টি দাবি আপত্তির শুনানি শেষ করে নির্বাচন কমিশন। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। আমি ভোটার হচ্ছি পঞ্চগড় 1-এর, কিন্তু আমি বাস করছি পঞ্চগড় 2-এ। সেক্ষেত্রে পঞ্চগড় 1-এর এমপি কোনোদিনই এসে আমার এলাকার উন্নয়ন করে না। রোববার থেকে শুরু হওয়া টানা 4 দিন ধরে 84 আসনের বিপরীতে 1893টি দাবি আপত্তির শুনানি শেষ করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। আমরা আগে যে ছিলাম ফরিদপুর 4, সদরপুর চরভদ্রসন এবং ভাঙ্গা 5 ওটাই থাকবে এই সাবমিশন আমাদের। কারণ হলো আমাদের 7টা ইউনিয়ন হলো যে পদ্মার ওপার আর এর ওপার। শুনানি শেষে সংবাদ সম্মেলন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে 1893, 33টা জেলার 84টা আসন সম্পর্কিত। মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা
চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি। আগামীকালকে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে। এবার ফ্রান্স, বাহরাইন, সিঙ্গাপুর এবং স্পেনের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সম্মতি পেল ইসি। এ নিয়ে 19টি দেশে প্রবাসীদের ভোটার হওয়া সহজ হল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বারবার বিঘ্ন হওয়া বন্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে কথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের 4টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা গ্রহণযোগ্যতা পায় দেশ বিদেশে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংশোধনী আনা হয় সংবিধানে। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামাত সহ কয়েকটি পক্ষ। দুদিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে, এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনা নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। বিএনপি, জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে। এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের ভোটাধিকারের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে সেটি সংবিধানে ফিরে আসবে। আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান, সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিং এর প্রথম দিকেই এটি শুনানি হবে গুরুত্বের বিচারে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খয়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনও অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম ছিল ঢাবি ক্যাম্পাস। হলে প্রচারে বাধা দাবি করেছেন ছাত্রদলের প্রার্থীরা। আর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। বুধবার সকাল থেকেই প্রচারণা শুরু করেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। পরে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, আবাসিক হলে প্রচারণায় ছাত্রদলকে বাধা দেয়া হচ্ছে। আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন, তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে এই রিফাত আরা মেম বলেছেন, তোমার আবাসিক কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন অপরাজয় 71 ও অদম্য 24 প্যানেলের প্রার্থীরাও। এদিকে দুপুরে চারুকলা অনুষদ থেকে প্রচারণায় নামে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। প্রত্যেকটা
প্রার্থীর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে যে কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। আচরণবিধি লঙ্ঘন নয়, বরং প্রশাসনের অনুমতি নিয়েই ব্যানার টাঙানো হয়েছে বলে দাবি করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বলেন, প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করায় নির্বাচন নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব কাজ পারবেন, আপনারা পেস্টুন লাগাতে পারবেন, এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টুনগুলো দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ওমামা ফাতেমা ও তার প্যানেল। লিফলেট ছাড়া অন্য কোনো ধরনের দৃশ্যমান প্রচারণার ব্যবস্থা না রাখা হয় তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের এই 40,000 স্টুডেন্টদেরকে রিচ করবেন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে চিফ রিটার্নিং অফিসার বলেন, সদ্য গঠিত টাস্ক ফোর্স আচরণবিধি বিষয়ে নজরদারি করছে। যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার বেশ কয়েকজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পেছানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দিন। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 25 সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও প্রার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি হয়েছে। সাইবার বুলিং বন্ধে বিটিআরসির কাছে আবেদন করা হবে বলে জানালেন জাকসু নির্বাচন কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন পেছানোর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এর আগে বুধবার সকালে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে। সেজন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে, সেজন্যই আমরা পিছিয়েছি। কারোর কথায়, কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমরা এটা করি। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী, রাকসু প্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিরপেক্ষতা যে আগে একটু হলেও ছিল, তা আসলে মনোনয়ন ফর্ম যে তারিখটা পেছানোর কারণে এটাও আসলে তারা হারালো। সাধারণ শিক্ষার্থী এবং যারা রাকসুর স্টেক হোল্ডার, তাদের নিয়ে রাকসুটা হবে, এটাই আমাদের দাবি। এত বড় একটা উৎসবের আগের দিন নির্বাচনের তারিখ ঘোষণা করাটা, এটি আমরা মনে করি যে এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যত্যয়। এদিকে জাকসু নির্বাচনে শুনানিতে অংশ নিয়ে 15 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শুনানি। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সাইবার বুলিং বন্ধের জন্য বিটিআরসিতে করা হবে আবেদন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম এবং লোগো ইউজ করে যত ধরনের ওই ফেসবুক পেজ আছে, আমাদের অনুমোদন ছাড়া সবগুলিকে আপনারা অনুগ্রহ করে বন্ধ করে দেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংবাদ সম্মেলনে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংস্কার কিংবা বাতিলের প্রস্তাবনা দেয় সংগঠন দুটি। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে চাকসু বানচালের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ভবিষ্যতে যেসব নেতৃত্ব চাকসুর মধ্য দিয়ে আসবে, তারা যাতে এই গণতান্ত্রিক সংস্থাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে। বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন, তারা বিভিন্নভাবে চাকসুকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। চলতি সপ্তাহে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। সাক্ষ্য গ্রহণ শুরু হবে কাল। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার হবে স্বচ্ছ, যেন দেশ বিদেশে কেউ প্রশ্ন তুলতে না পারে। হাজির করা হয় গ্রেফতার 6 আসামিকে। সকাল 11:30টার দিকে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। বিচারের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আবু সাইদ হত্যা, জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় বৃহস্পতিবার। তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল। তিনি আবারও বলেন, বিচার হবে স্বচ্ছ, যাতে দেশে বিদেশে কেউ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়,
এই রাষ্ট্র এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য। গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডাক বিভাগের মালিকানায় থাকছে না নগদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, মোবাইলে আর্থিক সেবা দেয়া প্রতিষ্ঠানটি পরিচালনার সক্ষমতা নেই ডাক বিভাগের। তাই নতুন বিনিয়োগকারী চেয়ে বিজ্ঞাপন দেয়া হবে আগামী সপ্তাহে। নতুন মালিকের কাছে নগদের দায়িত্ব হস্তান্তর করা হবে চলতি বছরে। 2019 সালের 26 মার্চ দেশে মোবাইলে আর্থিক সেবা দেওয়া শুরু করে নগদ। যাত্রা শুরুর 6 বছরেই প্রতিষ্ঠানটির গ্রাহক ছাড়িয়েছে 9 কোটি। দৈনিক লেনদেন হচ্ছে গড়ে প্রায় 1300 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানের পর নগদে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক বসানোর পর নিরীক্ষায় 2356 কোটি টাকার আর্থিক জালিয়াতির তথ্য উঠে আসে। মামলা করে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে এবার নগদের মালিকানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ক্যাশলেস বাংলাদেশ সামিটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর নতুন বিনিয়োগকারীর হাতে নগদকে ছেড়ে দেওয়া হচ্ছে। চলতি বছরেই শেষ হবে পুরো প্রক্রিয়া। We have decided at the highest level that we are going to privatize নগদ and bring new investors. আমরা হয়তো সপ্তাহ খানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। So we hope that in the next 3-4 months we can find one and hand it over. গভর্নর আরও জানান, শিগগিরই বেসরকারি খাতের ক্রেডিট ব্যুরোর জন্য অনুমোদন দেওয়া হবে। কাজ চলছে ব্যাংকিং খাতে নতুন আন্তঃলেনদেন ব্যবস্থা চালুর বিষয়েও। বিল গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। মজলুক বলে একটা সিস্টেম আছে যেটা অনেক দেশে প্র্যাকটিস, একটা ওপেন সিস্টেম। এটাকে আমরা বাংলাদেশের হাতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। কথাবার্তা হবে, সেপ্টেম্বর মাসে তারা আসছে এবং তারা টেকনিক্যাল সাপোর্ট দিবে আমাদের এই ব্যাপারে। অনুষ্ঠানে ক্যাশলেস অর্থনীতি গড়ে উঠলে কর ফাঁকি ও দুর্নীতি বন্ধ হবে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বর্ষার সঙ্গে সঙ্গেই ডেঙ্গি আক্রান্তের হার বেড়ে যায়। আশঙ্কাজনক পর্যায়ে না পৌঁছালেও বিশেষজ্ঞদের পরামর্শ বাড়তি সতর্কতা অবলম্বনের। অন্যদিকে ডেঙ্গি প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি লার্ভা ধ্বংসের প্রতি গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। বৃষ্টি মানেই ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি। তবে এই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে চোখ রাঙাতে থাকে ডেঙ্গু। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হলেও এখন বছর জুড়েই কমবেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। আগে ঢাকা কেন্দ্রিক হলেও এখন দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়েছে এডিস মশা। ডেঙ্গুর লক্ষণে ব্যাপক পরিবর্তন এসছে। সম্ভবত আমরা মনে করছি ডেঙ্গু ভাইরাসের আচার আচরণেও পরিবর্তন এসছে, যদিও ব্যাপারটা নিয়ে ব্যাপক কোনো গবেষণা বাংলাদেশে হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে দ্রুত পরীক্ষা নিরীক্ষা আর বাড়তি সতর্কতা অবলম্বনের। যদি জ্বর হয়, জ্বরের সাথে শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব বা মাথা ব্যথা থাকে, তাহলে ঘরে বসে থাকাটা বোকামি হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা নয়, বরং জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন। যে জায়গাগুলোতে এক পশলা বৃষ্টি হলেই মশার ব্রিডিং প্লেস হয়, আমরা সেগুলোকে রিমুভ করার চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচিরেই ডেঙ্গু পরিস্থিতি হতে পারে ভয়াবহ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 44, যা ভালো। বাতাসের আর্দ্রতা 71%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 86। রাজশাহী বিভাগে বায়ুর মান 63, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 78।
সিলেট বিভাগে বায়ুর মান 99, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 82%। খুলনা বিভাগে বায়ুর মান 45, এটি ভালো। বাতাসের আর্দ্রতা 83। বরিশাল বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক। আর্দ্রতা 81%। রংপুর বিভাগে বায়ুর মান 69, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 70। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 63, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 74%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 44, আর সবচেয়ে খারাপ সিলেটে 99। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন শুল্কের চাপ মোকাবিলায় দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৌশলগত অগ্রাধিকার, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব থেকে বাঁচতে এর মধ্যেই তোড়জোড় শুরু হয়েছে ভারতে। আমদানিতে শুল্ক বসায় এবার দেশীয় পণ্যের উপর জোর দিচ্ছে দেশটি। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাল কেল্লা থেকে দেয়া ভাষণে দেশবাসীকে দেশীয় পণ্য উৎপাদন এবং ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষুদ্র দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে স্বদেশি বোর্ড লাগানোরও তাগিদ দেন। চলতি সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়ে বারবার তাগিদ দেন মোদী। এছাড়া সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। কর সংস্কার ও সরলীকরণের জন্য $12 বিলিয়ন আয়কর ছাড় দেওয়ার ঘোষণা দেয়া হয়। মোদী সরকারের এ উদ্যোগ দেশের ভোক্তা অর্থনীতি ও জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা, শিল্প সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, আঞ্চলিক সম্পৃক্ততা ও গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে আলোচনা হয়। উভয় দেশই কৌশলগত অগ্রাধিকার, বাণিজ্য ও বিনিয়োগ, সিভিল নিউক্লিয়ার শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, সন্ত্রাসবাদ ও মাদক প্রতিরোধের ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আলোচনায় নতুন 10 বছরে ভারত যুক্তরাষ্ট্র মেজর ডিফেন্স পার্টনারশিপের কাঠামো চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরিচালক নয়, ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসলে সভাপতি হয়ে আসতে চান তামিম ইকবাল। বিসিবি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে 1 সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায়। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে হতে পারে বিসিবি নির্বাচন। হোম অফ ক্রিকেটে কান পাতলে এখন একটাই আলোচনা, কবে হচ্ছে বিসিবি নির্বাচন। অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদই হতে পারে ভোটের হিসেব নিকেশ। 1 সেপ্টেম্বর সিলেটে হবে পরবর্তী বোর্ড সভা। সেখানে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরেই হবে তফসিল ঘোষণা। নির্বাচন ঘিরে চলছে ভোটের হিসেব। বিসিবি সভাপতি নির্বাচনে বড় ভূমিকা ঢাকার 76 ক্লাব কাউন্সিলরের। তাদের ভোটে আসবেন 12 জন পরিচালক, আর এরাই মূলত নির্ধারণ করবেন কে হবেন পরবর্তী সভাপতি। এই চেয়ারে চোখ রাখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বসুন্ধরা গ্রুপের আওতাধীন 18 ক্লাব সহ এই ক্রিকেটারকে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠকদের বড় একটা অংশ। এরই মধ্যে কাউন্সিলর পদ থাকা তামিমের জন্য পরিচালক হওয়ার রাস্তাটাও পরিষ্কার। বাকি থাকে সভাপতি পদ। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদ কোটা থাকায় পরিচালক নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বুলবুলের। তবে শুধু পরিচালক হিসেবে যেহেতু থাকবেন না বর্তমান সভাপতি, তাই পরের নির্বাচনে দাঁড়ানোর আগে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় তিনি। পরিচালকদের সম্মতি সেভাবে না পেলে হয়তো নির্বাচনেই দাঁড়াবেন না বুলবুল। এছাড়াও দৌড়ে আছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। ক্লাবপাড়ায় তারও আছে কিছু ভোট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রকৌশল শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। আহত অর্ধশত 3 থেকে বেড়ে দাবি এখন 5 দফা। বৃহস্পতিবার সব পক্ষের সঙ্গে সরকারের আলোচনা। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রে
সরকারের ভেতরের একটি অংশ, অভিযোগ মির্জা ফখরুলের। এবং পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ডাকসুর প্রার্থীরা, হলে বাধা পাওয়ার দাবি ছাত্রদলের, পক্ষপাতিত্বের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের, ডাকসুর ভোট 25 সেপ্টেম্বর। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।